আর কিছু বলার আগেই ফোন কেটে দিলাম আমি। উনি কত বড় অসভ্য তা বারবার প্রমাণ দেন। এইসব কথা কেউ বলে? আসলে উনি অসভ্য, অনেক অনেক অসভ্য। খোলা আকাশের নিচে দোলনায় বসে আছি আমি। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, যেন বুকে অনেক কষ্ট জমা হয়ে আছে। আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন রেয়ান। আমার কষ্ট দেখে তিনি কাতর, কিন্তু তা প্রকাশ করছেন না। যথাসম্ভব হাসার চেষ্টা করছেন উনি, যেন হাসি দিয়ে বোঝাতে যাচ্ছেন, আমি ঠিক আছি মীরা, এত কাদার কি আছে, দেখো হাসছি আমি। কিন্তু সে কি জানে তার হাসার কারণ আমি জানি? আমার কষ্ট দূর করার জন্য যে সে হাসার চেষ্টা করছে তা আমি বুঝতে পারছি, কিন্তু তাও ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উনি। যদি একটু হলেও কষ্ট কমে আমার, কিন্তু তার এমন চেষ্টা দেখে আমার কষ্ট যেন আরও বেড়েই চলেছে। তার জন্যই হয়তো কান্না কমার বদলে আরও বেড়ে গেছে। একসময় হিচকি উঠে যায় আমার। তা দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না উনি। করুণ দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছেন আমার দিকে। আমার পাশে বসে আলতো করে আমার হাত ধরে বলে ওঠেন, এই এত কাঁদছো কেন? আমি তো সুস্থ, তাই না? হাঁটতে চলতেও পারছি। তাহলে ওনার কথা শুনে কান্না ভেজা কণ্ঠে তাকে বললাম, আপনার সাথে আমার কথা নেই, এমন বড় অ্যাক্সিডেন্ট হলো আর আপনি আমাকে একটু জানানোর প্রয়োজন বোধ করলেন না। হাউ কুড ইউ? জানলে তুমি খামাখা টেনশন করতে। তাছাড়া আমি কি ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করেছি নাকি? ভুলে হাতে গুলি লেগে গেছিল, ব্যাস এতটুকুই। বাস এতটুকু? কেন ভুলেই বা হাতে গুলি লাগবে কেন? নিজের উপর একটু কি খেয়াল রাখা যায় না? আর মাথায় মাথায় কিভাবে ব্যথা পেয়েছেন আপনি? ক্রিমিনালদের সাথে ধস্তাধস্তির সময় হয়েছে হয়তো। বিনিময়ে আমি আর কিছু বললাম না। কথা বলবো না তার সাথে আমি। অভিমান করেছি, অনেক অভিমান। এত কিছু হলো আর সে আমাকে একটু জানালো না। এমন কেন উনি? একটু জানালে কি খুব বেশি ক্ষতি হতো? আমাকে চুপ থাকতে দেখে রেয়ান এবার শান্তভাবে বলে উঠলেন, প্রিয়সী আমার, এত কান্না, অভিমান, জেদ কোথায় রাখো তুমি? আচ্ছা, সে কি জানে তাকে কাঁদলে কতটা কিউট লাগে? ইচ্ছে করে তার ওই লাল গালটা টেনে দিতে। সে যখন আনন্দের সাথে হাসে তখন ইচ্ছে করে তার আনন্দের সাথে মিলে আমিও হাসি। তাকে বলো সে কি চায়, তার আনন্দের সাথে হাসতে, নাকি সে যখন কাঁদবে তখন আস্তে করে তার গালটা টেনে দিতে? কোনটা? কথাগুলো শুনে গলে গেলাম আমি, যেন আমার সব অভিমান জেদ রাগ নিমিশেই হাওয়া হয়ে মিশে গেছে। তার এসব কথা শুনলে যে আমার মন নরম হয়ে যায়। রেয়ানের দিকে আর চোখে তাকাতেই দেখি সে আমার দিকেই তাকিয়ে আছেন, হয়তো উত্তরের আশায়। তাই ধীরে ধীরে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, দুটোই চাই আমার, দেবেন আমাকে? কথাটা শুনে হাসলেন উনি। পরক্ষণে সেও জড়িয়ে ধরলেন আমায়। তার মনে শুধু একটাই কথা ঘুরছে, আমার মরুভূমিটা আজকে সত্যি আমার হলো। আমি পেরেছি তাকে আমার করতে। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠল। মাথা উঁচু করে রেয়ানের দিকে তাকাতেই দেখি উনি চোখ বন্ধ করে আছেন। তার কাছ থেকে সরে আসতে আসতে বললাম, রিয়ান, আপনার ফোন বাজছে। কথাটা শুনে রিয়ান ফোন বের করলেন পকেট থেকে। তারপর আমার দিকে ফোনটা এগিয়ে দিয়ে বললেন, ফোনটা ধরে কথা বলো। তার কথা মতো ফোনটা হাতে নিলাম। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি দ্বিধার কল। সাথে সাথে ভ্রু কুচকে এলো আমার। দ্বিধা ফোন দিয়েছে, তাহলে উনি কথা বলছে না কেন? আমাকেই বা কথা বলতে বলছেন কেন? আমার ভাবনায় ছেদ করে রিয়ান আবার বলে উঠলেন, ধরো। তার দিকে একবার তাকিয়ে ফোনটা ধরেই ফেললাম। ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে দ্বিধার চিন্তিত ভরা কণ্ঠ ভেসে উঠল, রিয়ান ভাইয়া, কোথায় তুমি? প্লিজ তাড়াতাড়ি বাসায় আসো। তুরানের ছোট ভাই নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে না। সকাল হতে রাত গড়িয়ে গেছে, ও এখনো বাসায় ফিরেনি। কথাটা শুনে আমি স্তব্ধ। সাথে সাথে রিয়ানের দিকে তাকালাম আমি। উনি বাঁকা হাসছেন, যেন বলতে চাচ্ছেন উনি ওনার কথা রেখেছেন। 1 ঘন্টা যাবৎ জেরা করছি রিয়ানকে, কিন্তু সে তো সেই কোনোভাবেই বলছেন না নির্ঝর কোথায়, বরং শুধু এতটুকুই বলছেন,
সময় এলে বাসায় পাঠিয়ে দেবো ওই ছেলেকে, এত চিন্তার কিছু নেই। আর তাছাড়া ওর প্রতি তোমার এত চিন্তা কেন? হ্যাঁ, আমার জন্য তো এত চিন্তা করো না। ওই ছেলে গেছে আজকে, জাস্ট ওয়েট অ্যান্ড সি ওর আমি কি করি। তার এমন কথা শুনে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। ডান হাতের এই অবস্থায়ও উনি নির্ঝরকে নিয়ে গেছেন। আল্লাহ জানে সুস্থ থাকলে কি করতেন। তার এসব আমার বিরক্ত লাগছে, পাশাপাশি ভালোও লাগছে। কিন্তু এখন আপাতত ভালো লাগাটা সাইডে রেখে কিছুটা রাগ নিয়েই তাকে জিজ্ঞেস করলাম, আপনি বলবেন না নির্ঝর কোথায়? না। তাহলে আপনি এখানে বসে থাকেন, আমি যাচ্ছি। আরে আরে, এখন গেলে কেমন করে হবে? আমাদের বিয়ের ব্যাপারেও তো কথা বলতে হবে, তাই না? কিসের বিয়ে? কার বিয়ে? আমাদের বিয়ে। কোনো বিয়ে টিয়ে হবে না আমাদের। আপনি আমার কথার উত্তর দিয়েছেন? দেননি, তাই তো? তাহলে আমি আপনাকে বিয়ে করব কেন? করব না বিয়ে আপনাকে। কথাটা শুনে রেয়ানের মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। গম্ভীর কণ্ঠেই বললেন, আমি ওকে একটা রুমে আটকে রেখেছি, 3-4 দিন পর ছেড়ে দেবো। হোয়াট? 3 থেকে 4 দিন? আর ইউ সিরিয়াস? কালকে সকালের ভেতরে ও যেন ওর বাসায় পৌঁছে যায়, না হলে আপনার আর আমার বিয়ের কথা ভুলে যান। ওকে ফাইন, ছেড়ে দেবো। এবার না, আপনি আমার সুপার হিরো বলেই গাল টেনে দিলাম তার। আর সে অন্যদিকে মুখ করে আছেন, আমার দিকে তাকাচ্ছেও না। হয়তো রাগ করেছে আমার উপর, ভীষণ রাগ। আমার কথায় হয়তো রেয়ান সত্যিই রাগ করেছিলেন, তাই কিছু না বলেই চলে যান ছাদ থেকে। পরের দিন রেয়ান তার কথা রেখেছিল, নির্ঝরকে ছেড়ে দেননি উনি। কেউ জানেও না যে নির্ঝরকে আসলে রেয়ান কিডন্যাপ করেছিল। খুব চালাকির সাথে সব কিছু হ্যান্ডেল করেন উনি। কিন্তু বিপত্তি ঘটে আমার সাথে। আজকে সারা দিন রেহান আমার সাথে কথা বলেনি। কল দিয়েছিলেন মাকে, মা আর রিহান কথা বলেছেন তার সাথে। আমি কথা বলতে গেলেই ফোন কেটে দেন উনি। বুঝতে পারছি না তো রাগের কি আছে। সে কি জানে তার এমন রাগে আমার কষ্ট হচ্ছে? সকালটা আমার এভাবেই কেটে যায়। মাঝরাতের দিকে রিহানকে জড়িয়ে ধরার জন্য হাত পাশে নিতেই অনুভব করি পাশে কেউ নেই। তাড়াতাড়ি চোখ খুলে ভালোভাবে পাশে তাকাতে শুরু করি। সত্যিই রিহান নেই এখানে, আর না আছে রুমের কোনো জায়গায়। সাথে সাথে ভয় লাগা শুরু হয়ে যায় আমার। কোনো মতে নিচে যেতেই দেখি চারপাশ পুরো অন্ধকার। হঠাৎ কেউ বলে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মরুভূমি, হ্যাপি বার্থডে টু ইউ। কথাটা বলতে বলতেই আমার ঠিক সামনে থেকে কেউ যেন আসছে। সে একটু কাছে আসতেই আমি অবাক। এ তো মা, রিহান আর রেয়ান, সাথে দ্বিধাও আছে। রেয়ান আর রিহান হাঁটু গেড়ে হাঁটছে, তাদের হাতে কেক। রেয়ান বাম হাত দিয়ে কেক ধরেছেন আর রিহান দু হাত দিয়ে। তাদের দুপাশে মা আর দ্বিধা মোমবাতি নিয়ে আসছে। দৃশ্যটা দেখতেই আমার চোখে পানি চলে আসে। এত ভালোবাসে কেন এই মানুষগুলো আমায়? আমি কি আদৌ ভালোবাসার যোগ্য? হয়তো। তারা ধীরে ধীরে আমার একদম কাছে চলে আসে। রেয়ান একটা মুচকি হেসে আমাকে বলেন, সো মাই ডিয়ার হবু বউ, কেকটা কেটে আমাদের উদ্ধার করো প্লিজ। কথাটা শুনে এবার রাগ করলাম না, বরং হেসে দিলাম। তার ভালোবাসা যে এমনই, সামনে প্রকাশ না করলেও তার কাজকর্ম দিয়ে সে বুঝিয়ে দেয় যে সে কতটা ভালোবাসে আমায়। আমি খুশি মনে কেকটা কাটলাম। প্রথমে মাকে খাওয়ালাম, আমাকে এত সুন্দর পৃথিবীতে জন্ম দেওয়ার জন্য। তারপর রিহানকে, আমার ছোট্ট দুনিয়াকে এত বড় করার জন্য। এরপর রেয়ানকে, আমাকে এত এত ভালোবাসার জন্য। আর অবশেষে দ্বিধাকে, আমার এত ভালো বোন হওয়ার জন্য। সব শেষে সবাই মিলে রেয়ানকে ধরলাম গান গাওয়ার জন্য। উনিও সাথে সাথে গান গাওয়া শুরু করে দিলেন। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে হাত ধরা বারণ, প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে হাত ধরা বারণ। তোমায় যত গল্প বলার ছিল
তোমায় যত গল্প বলা ছিল সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়েছিল। দাওনি তুমি আমায় শেষ কুড়িয়ে নেওয়ার কোনো কারণ, প্রেমে পড়া বারণ, কারণে কারণ। ওই মায়াবী চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ, প্রেমে পড়া বারণ। রেস্টুরেন্টে বসে আছি আমি আর রেয়ান। রেয়ান চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছেন আমার দিকে, আর আমি করুণ দৃষ্টি নিক্ষেপ করে আমার ঠিক সামনে রয়েছে প্রায় 20টির মতো ফুচকার প্লেট। এই সবগুলো আমাকে খেতে হবে, এটাই রেয়ানের আদেশ। কারণ আমি আজকে আবার ফুটপাতের ফুচকা খেয়েছি বলে ভুল হবে, খেতে নিয়েছিলাম। ভার্সিটি ছুটি হওয়ার আধা ঘন্টা পরেও রেয়ান আসছিলেন না। এইদিকে আমি ক্ষুধায় কাতর, আমার চোখের সামনে ফুটপাতের ফুচকাগুলো ভেসে বেড়াচ্ছে। ভেবেছিলাম হয়তো রেয়ান আরও দেরি করে আসবেন, তাই ফুচকাওয়ালাকে অনেক কাকুতি মিনতি করে ঘুষ খাইয়ে 1 প্লেট ফুচকা কিনে নিলাম। তারপর যেই না একটা ফুচকা মুখে দিতে যাব, ঠিক তখনই কোথা থেকে রেয়ান এসে আমার হাত ধরে ফেললেন। তার দিকে তাকাতেই আমার চোখ বড় বড় হয়ে গেল। আচমকা কাশতে শুরু করি আমি, আর রেয়ান উনি তো আমাকে ধমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, সাথে ফুচকাওয়ালাকে কিভাবে সাহায্য করবেন সেটাও হয়তো ভাবছেন। এরপর বাকিটা ইতিহাস। তুমি ফুচকাগুলো খাওয়া শুরু করবে নাকি আমি জোর করে খাওয়াবো? আপনার মাথা ঠিক আছে? এতগুলো ফুচকা মানুষ কিভাবে খায়? মানুষ খেতে না পারলেও তোমাকে খেতে হবে। আমি কি মানুষ না? না নাও, ফার্স্ট জলদি খেয়ে শেষ করো এগুলো। রেয়ান প্লিজ এগুলো ফেরত দিন, এতগুলো ফুচকা আমি কিভাবে খাবো? প্লিজ ফেরত দিন। আমার কথার অবাধ্য হওয়ার সময় মনে ছিল না তোমার? এখন কোনো ফেরত দেওয়া নেওয়া হবে না, চুপচাপ সব ফুচকা শেষ করবে। নাও হারি আপ। ওনার কথা শুনে কাঁদো কাঁদো ভাব নিয়ে তাকিয়ে রইলাম তার দিকে, যেন চোখ দিয়ে বলছি প্লিজ রেয়ান। কিন্তু না, উনি তার সিদ্ধান্তে অটুট। আমাকে সব ফুচকা খেতে হবে, মানে খেতে হবেই। চোখ মুখ আরো শক্ত করে অনেকটা বিরক্তি নিয়ে উনি বলে উঠলেন, ডু ইট ফার্স্ট মরুভূমি, নাহলে আমি বাধ্য হবো তোমাকে জোর করে খাওয়াতে। এবার আমি কেঁদেই দিলাম। এত অত্যাচার করছেন কেন উনি? একটুও কি নিজের পছন্দের খাবার খেতে পারবো না আমি? তাছাড়া কি বা করেছি? শুধু ফুটপাতের ফুচকা খেতে নিচ্ছিলাম, এটাই। এর জন্য কেউ এভাবে শাস্তি দেয়? নাক টানতে টানতে তাকে জিজ্ঞেস করলাম, শুধু তো ফুচকাই খেতে যাচ্ছিলাম, এর জন্য এমন শাস্তি কেন দিচ্ছেন? প্রথমত আমি তোমাকে পালন করেছিলাম ফুচকা খেতে, তাও কেন খেতে গেলে? তুমি কি জানো ফুটপাতের ফুচকায় কত ময়লা আবর্জনা থাকে? অনেক সময় তো তারা ময়লা হাতেই ফুচকা বানায়, যা শরীরের জন্য ক্ষতিকর। তারপর যদি তাদের কোনো ছোঁয়াচে রোগ থাকে আর সেই অবস্থায় তারা ফুচকাটা বানায়, তাহলে তার রোগটা তোমার কাছেও যেতে পারে। এই জন্য মানা করি তোমাকে সব খেতে, কিন্তু তুমি আমার কথা শুনলে তো এখন শাস্তি ভোগো। তাছাড়া শাস্তি তো তেমন কিছুই দিইনি, তোমার ফেভারিট ফুচকাই তো, তাহলে খেতে অসুবিধা কিসের? তাই তাড়াতাড়ি ফুচকা খাবা, বাসায় তো যেতে হবে আমাদের, তাই না? নাও স্টার্ট। তার কথায় যুক্তি থাকলেও এখন সেটা আমার মোটেও ভালো লাগছে না। বারবার আকুতি মিনতি করার পরেও যখন উনি শুনলেন না, তখন একবার করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ফুচকা খেতে শুরু করলাম। 2 প্লেট ফুচকা খেতেই আমি শেষ, আমার দ্বারা আর খাওয়া সম্ভব না। এদিকে রেয়ান তাড়া করছেন যেন সব ফুচকা তাড়াতাড়ি শেষ করি আমি, কিন্তু কিভাবে? আমার প্লেটে যে আর জায়গা নেই। কিছুটা রাগ নিয়ে এবার বললাম, আপনি খেতে পারবেন এতগুলো ফুচকা যা আমাকে বলছেন?
তাছাড়া 2 প্লেট তো খেয়েছি, আর কত খাবো? প্লিজ রেহান, এবার রেহাই দিন, আমার পেটে সত্যি আর জায়গা নেই। কথাটা শুনে কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে থাকলেন আমার দিকে। পরক্ষণে ওয়েটারকে ডেকে তার কাছে 500 টাকার নোট ধরিয়ে দিলেন। তারপর আমার হাত টেনে নিয়ে যেতে লাগলেন গাড়ির দিকে। গাড়িতে বসতেই উনি আমার দিকে ঝুঁকে পড়লেন। সাথে সাথে আমি চোখ বড় বড় করে খানিকটা ডেবে গেলাম গাড়ির সিটের সাথে। তা দেখে বাঁকা হাসলেন রেয়ান। পরক্ষণে আমার সিট বেল্ট লাগাতে শুরু করলেন। শেষে সরে আসতে নিয়ে কানে ফিসফিস করে বললেন, নেক্সট টাইম যেন এমনটা না হয় জান, তাহলে শাস্তিটা অন্যভাবে দেবো। এবার মাফ করে দিয়েছি, পরের হয়তো নাও করতে পারি। শুক্র করো বিয়েটা হয়নি। বলেই আবার বাঁকা হাসলেন উনি। সে হাসি অদ্ভুত, অনেকটাই অদ্ভুত। আজকে রাতে দিদার গায়ে হলুদ, সে উপলক্ষে রেহান আমাকে একটা হলুদ লেহেঙ্গা দিয়েছেন, সাথে সাজুগুজুর কিছু সামগ্রী। মা আর রেহানের জন্য রয়েছে শাড়ি আর পাঞ্জাবি। শুনেছি আজকে নাকি রেহান আর রিহান একই রকমের পাঞ্জাবি পরবে। কথাটা রেহান বলেছে রিহানকে, এর জন্য রিহান তো খুশিতে রীতিমতো নাচানাচি করছে। সন্ধ্যার দিকে রেয়ান গাড়ি পাঠায় আমাদেরকে নিতে। আশ্চর্য রকম ভাবে রেয়ান আসেনি আমাদের নিতে। কিন্তু কেন? তাকে পাঞ্জাবিতে কেমন লাগবে সেটা তো আমার দেখতে ইচ্ছে করছে। আফসোস, দেখাটা এখন আর হলো না। হলুদের অনুষ্ঠানে গেলেই হয়তো তাকে দেখব, কিন্তু আমি ভুল। সেখানে গিয়েও তার দেখা নেই। বুঝতে পারছি না উনি কোথায়। এদিকে নির্ঝর নামক ছেলেটা এত কিছু জানার পরেও আমার দিকে হা করে তাকিয়ে আছে। তো আছে, এর কি লজ্জা নেই? এভাবে তাকিয়ে আছে কেন আমার দিকে? আজব। রেয়ান যদি এটা দেখে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাই যথাসম্ভব নির্ঝরের আড়াল হচ্ছে, কিন্তু অভ্যাসটা ঠিকই আমার পিছু পিছু আসছে। এবার রেগে গেলাম আমি। তার কাছে গিয়ে কিছু বলতে যাব, তখনই আমাকে অবাক করে দিয়ে কোথা থেকে রেয়ান এসে নির্ঝরের সামনে দাঁড়ালেন। নির্ঝরের পাঞ্জাবির কালার ঠিক করতে করতে দাঁতে দাঁত চেপে বললেন, বেশি উঠতে ইচ্ছে করছে তাই না? ডানাটা কেটে দিলে কেমন হয়? একটা কথা শুনে রাখো, হাত পা ভেঙে দেবো যদি আমার বউয়ের দিকে বাজে নজরে দেখিস। জানে মেরে ফেলবো কিন্তু একদম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।